আরজি করের রক্তাক্ত দুঃস্বপ্ন থেকে বেরোতে না বেরোতেই কলকাতার বুক চিরে উঠল আরেকটা নরকের আর্তনাদ। কসবা ল কলেজ, যেখানে শিক্ষার নামে আঁকা হলো লজ্জার ইতিহাস। কাণ্ডের বছর ঘোরেনি, তার মধ্যেই কসবা ল কলেজে ছাত্রীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের শিকার কলেজেরই ছাত্রী। নমস্কার, আমি আকাশ। আজ আমি আপনাদেরকে যে ঘটনাটি শোনাবো সেটা আর অন্য কোথাও নয়, আমাদের কলকাতার বুকে কসবা ল কলেজে ঘটা নির্মম লজ্জাদায়ক গণধর্ষণের ঘটনা। এইভাবে আর কত মেয়ে এই নরকের শিকার হবে? কেন আমাদের দেশে এই অবস্থা? সবটাই জানার চেষ্টা করব এই ভিডিওতে। সকলের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখতে। চলুন শুরু করা যাক আজকের কেস, কসবা ল কলেজ কেস। কলকাতার দক্ষিণ পূর্ব প্রান্তে ভিড়ের শহরের ব্যস্ততায় দাঁড়িয়ে এই প্রতিষ্ঠান কসবা ল কলেজ, যেখানে বছরের পর বছর ধরে নতুন প্রজন্মের বহু আইনজীবী তৈরি হয়েছে। কিন্তু 2025 সালের জুন মাসে এই চত্বর সাক্ষী হয় এক ভয়াবহ অপরাধের। কি সেই ভয়াবহ অপরাধ? চলুন সেটাই জেনে নেব এবার। দিনটা ছিল 25শে জুন 2025 বুধবার। কলেজের পরীক্ষার কিছু ফর্ম জমা দেওয়ার জন্য সেদিন ছাত্রীটি কলেজে এসেছিল। তখন সময় হচ্ছে বেলা 12টা 5। সে ফর্ম জমা দেওয়া হলে তাদের ইউনিয়ন রুমে এসে বসে। সেখানে বেশ কয়েকজন ছাত্রছাত্রী আগে থেকেই ছিল। তারা বসতেই তারপরে সেখানে আসে মনোজিৎ মিশ্র নামক একজন ব্যক্তি এবং তার সঙ্গে আসে দুজন ছাত্র, প্রমিত মুখার্জি ও জাইব আহমেদ। সেই দুজন ছাত্র সেই কলেজেরই বর্তমান ছাত্র ছিল, কিন্তু মনোজিৎ মিশ্র সে বর্তমান ছাত্র ছিল না। তাহলে মনোজিৎ মিশ্র তখন কলেজে কি করছিল? বিভিন্ন তদন্ত থেকে জানা যায় মনোজিৎ সেই কলেজের প্রাক্তন ছাত্র, কলেজের আধিকারিক, আনঅফিসিয়ালি টিএমসিপি ইউনিটের হেড। তাকে সবাই মানত, তার ক্ষমতা অনেক ছিল কলেজে। তো সেরকমই সে টিএমসিপি ইউনিটের হেড হওয়ার কারণে সে সবাইকে টিএমসিপি ইউনিটের পদ দিত। সেরকমই সে সেই ছাত্রীটিকেও টিএমসিপি ইউনিটের পদ দিয়েছিল, গার্লস সেক্রেটারির পদ। তো সেই মেয়েটি তার কারণে ইউনিয়ন রুমে গিয়েছিল সকলের সাথে বিভিন্ন কথা আলোচনা করার জন্য। তো তার আলোচনার মধ্যেই সেই ছাত্র দুটি মানে প্রমিত ও জায়েব সেই ছাত্রীটিকে বাইরে রাখে ইউনিয়ন রুমের বাইরে রেখে একটা কথা জিজ্ঞাসা করে। কথাটা হলো, তুমি মনোজিৎ ও ইউনিটের প্রতি অনুগত কিনা? তখন সেই ছাত্রীটি উত্তরে বলে, হ্যাঁ, আমি গার্লস সেক্রেটারি হওয়ার কারণে আমি মনোজিৎ ও ইউনিটের প্রতি আমার আনুগত্য দেওয়ার কথা দিচ্ছি। এইটা বলে সে আবার ইউনিয়ন রুমে চলে যায়। এবার মনোজিৎ তাকে জিজ্ঞাসা করে, তোমাকে ওরা ভালোভাবে বাইরের সব কিছু বুঝিয়ে দিয়েছে তো? যদি না বুঝিয়েছে চলো বাইরে, তোমার সাথে একটা কথা আছে। মনোজিৎ সেই মেয়েটিকে বাইরে এনে এমন কি কথা বলল, চলুন সেটাই জেনে নেব এবার। মনোজিৎ সেই ছাত্রীটিকে বাইরে ডেকে বলেছিল, আমি তোমাকে সেই প্রথম দিন থেকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি, তুমি আমাকে বিয়ে করে নাও, আমি তোমাকে বিয়ের প্রস্তাবটা দিচ্ছি, তুমি বিয়ের প্রস্তাবটা মেনে নাও। তখন মেয়ে মানে ছাত্রীটি বলে মনোজিৎকে, মনোজিৎ, আমি তোমার এই প্রস্তাব মানতে পারবো না, আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে মন থেকে ভালোবাসি, তুমি তোমার বিয়ের প্রস্তাব ফিরিয়ে নাও এবং আমাকে এখান থেকে যেতে দাও। এসবের কথার মধ্যেই তারা বেশ কিছুক্ষণ এইসব কথা চালিয়ে যায় সেই ইউনিয়ন রুমের বাইরে। তার মধ্যেই তাদেরকে ডাকে আবার ইউনিয়ন রুমে। তারা ইউনিয়ন রুমে চলে যায়। এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু এরপরেই ঘটল সেই ভয়াবহ ঘটনা, যেটা আমরা শুনব সেই ছাত্রীর বিবরণের মাধ্যমে। তো চলুন শুনে ফেলি। ঘড়ির কাঁটা তখন সন্ধে 6টা 10। আমি এবার ইউনিয়ন রুম থেকে বেরোতে চাই। ঠিক তখনই মনোজিৎ আমাকে আরও কিছুক্ষণ থাকতে বলে সেখানেই। কিছু জরুরি আলোচনা আছে এই বলে। তো সেই কারণে সেখানে আমি আরও কিছুক্ষণ থাকি। এবার সন্ধ্যে 7:30 নাগাদ আমাদের জেনারেল সেক্রেটারি বেরিয়ে যায়, জিএস।
আমি তার সঙ্গে বেরোনোর জন্য প্রস্তুতি নিই, কিন্তু মনোজিৎ আমাকে আটকানোর চেষ্টা করে। তার সঙ্গে থাকা সেই দুজন ছাত্র প্রমিত ও জাইদকে চোখের ইশারা করে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেওয়ার জন্য বলে। এসবের মধ্যেই হঠাৎ মনোজিৎ আমার ওপর হামলা করে। সে আমাকে টেনে হিঁচড়ে বাথরুমের দিকে নিয়ে যায়। সে আমার সাথে সঙ্গম করার চেষ্টা করে। আমি তাকে বাধা দিই, তার হাতে পায়ে ধরি। আমার সাথে এরকমটা করো না, আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে ভালোবাসি, এভাবে আমার জীবনটা নষ্ট করো না প্লিজ। এসবের মধ্যেই হঠাৎ আমার প্যানিক অ্যাটাক হয়, আমার শ্বাসকষ্ট হতে শুরু করে। আমি তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করি, কিন্তু তারা হাসপাতালে নিয়ে যায়নি। আমাকে একটা ইনহেলার এনে দেওয়ার জন্য বললে তারা আমাকে একটা ইনহেলার এনে দেয়। তারপর আমি কিছুটা স্বাভাবিক হলে আবার তাদের কাছে অনুরোধ করি আমাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা আমাকে সেই ইউনিয়ন রুম থেকে বার করে সিকিউরিটি গার্ডের রুমে নিয়ে যায়। গার্ড হেল্পলেস অবস্থায় বাইরে দাঁড়িয়ে থাকে, আর তারা আমার ওপর নির্মম অত্যাচার চালায়। মনোজিৎ আমাকে বিবস্ত্র করে ধর্ষণ করে। সেই দৃশ্য প্রমিত ও জাইব নিজেদের ফোনে রেকর্ড করে। মনোজিৎ আমাকে হুমকি দেয়, যদি তুই এই ঘটনার কথা কাউকে জানিয়েছিস তাহলে তোর বাপ মাকে জেলে ভরবো এবং তোর বয়ফ্রেন্ডকে প্রাণে মেরে ফেলবো। এর মধ্যে আমি অনেক চেষ্টা করেছি পালানোর, কিন্তু সেই মানুষরূপী পিশাচের কাছে আমি হেরে যাই। তারা আমার উপর নির্মম অত্যাচার চালিয়ে যায় 3 ঘন্টারও বেশি। একটা সময় আমি মৃতদেহের মতো পড়ে থাকি। তাদের উদ্দেশ্য মিটে গেলে আমাকে হুমকি দিয়ে সেখান থেকে তারা চলে যায়। নিজেকে একটু স্বাভাবিক করে আমি যখন সেই কলেজ থেকে বেরোই তখন রাত প্রায় 10:50। আমি বাবাকে ফোন করে ডাকি। বাবা আসার পর আমি সমস্ত ঘটনা বাবাকে জানাই। আমি প্রথমে পুলিশ স্টেশনে যেতে ভয় করছিলাম মনোজিতের সেই হুমকির কথা মনে করে, কিন্তু আমি মনের সাহস জুগিয়ে পরে পুলিশকে সবটা জানাই এবং পুলিশও তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়। আমি এখন সমাজের কাছে একজন নির্যাতিতা মেয়ে। আমি সকলের কাছে আমার বিচারের দাবি জানাই। আমি বিচার চাই। এইটা ছিল সেই নির্যাতিতা ছাত্রীর বক্তব্য। এই ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং সেই বর্তমান 2 ছাত্র প্রমিত মুখার্জি ও জাইব আহমেদ এবং সেই সিকিউরিটি গার্ড পিনাকি ব্যানার্জি। পুলিশ জানিয়েছে ধর্ষণ, নিগ্রহ, অপরাধমূলক ষড়যন্ত্র বিভিন্ন ধারা এদের ওপর লাগু হয়েছে। পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করছে। বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং সেই মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে, মোবাইল কল রেকর্ড ইত্যাদি। আরজি কর, কসবা ল কলেজ, আর কত নাম লিখলে এই তালিকা শেষ হবে। কোথাও না কোথাও এর পেছনে আমাদের পশ্চিম বাংলার আইন ব্যবস্থা এর জন্য দায়ী। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তো সবারই সাথে শেয়ার করুন এবং একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের প্রচুর মোটিভেট করে নেক্সট ভিডিও আনার জন্য। একটা কথা মনে রাখবেন, সচেতনতা না ছড়ালে অন্ধকার দিক জয়ী হবে। তো অবশ্যই সচেতনতা ছড়ান। আজকের মতো এখানেই আসলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ডকুমেন্টারিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ।